ঈদ যাত্রায় আবারও ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য বাড়ার ঝুঁকি। শেষ হয়নি টাঙ্গাইল মহাসড়কের কাজ, উত্তরবঙ্গ রুটে যানজটের শঙ্কা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায় আজ। ২৫ আসামির মধ্যে একজন এখনো পলাতক। সচেতনতার অভাবেই তালিকার বাইরে শিশু নির্যাতনের অনেক ঘটনা। অনিরাপদ শৈশবের ট্রমা কাটাতে দ্রুতই কাউন্সিলিংয়ের পরামর্শ। এবং ইয়েমেনের সানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, একের পর এক বোমা বর্ষণে ২৩ বেসামরিক নাগরিক নিহত। অভিযান অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের। স্বাগত এখন বাণিজ্যে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। কদিন বাদেই ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে শুরু করবে ঘরমুখো মানুষ। ঈদযাত্রাকে সামনে রেখে এরই মধ্যে নতুন করে সাজছে বিভিন্ন রুটের গণপরিবহন। তবে যাত্রী চাপ সামাল দিতে দৌরাত্ম্য বাড়ে ফিটনেসবিহীন গাড়িরও। পরিবহন বিশেষজ্ঞদের পরামর্শ, নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে বাড়াতে হবে নজরদারি। অন্যদিকে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যাত্রী হয়রানি বন্ধ এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবহন নেতাদের। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। স্বপ্নযাত্রার প্রস্তুতি চলছে, আর কদিন পরেই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরবে মানুষ। সে যাত্রাকে পরিপূর্ণ করতে দম ফেলবার ফুরসত নেই পরিবহন মালিক শ্রমিকদের। ওয়ার্কশপ ঘুরে দেখা যায় নতুন রূপে রাস্তায় নামতে তৈরি হচ্ছে নতুন বাস, চলছে মেরামত। রঙিন আবহে সাজছে মহাসড়কের যাত্রীবাহী গাড়ি। নতুন বাসের জন্য তৈরি হচ্ছে নতুন সিটও। করা রঙের কাজ করা সব কাজগুলো করা, পুরান গাড়িগুলো নতুন করে আমরা আবার ডেলিভারি দিই। এর মধ্যে নতুন গাড়িও আছে। মোটামুটি এই ব্যস্ততার ভিতরে ২৫ রোজার ভিতরে আমাদের সব গাড়িগুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। পুরান নতুন সবই আমরা কাজ করি। রিফারিং কাজটাও বেশি করি, নতুন কাজটা একটু কম হয় আর কি, রিফারিং কাজটা একটু বেশি হয়। সকাল ৯টার থেকে রাত ১২টা বাজে, ১টা বাজে, ২টা বাজে কাম দীক্ষা, এই কামে কোনো টাইম নেই। আমরা গাড়ির ফ্রেম বানাই, ওই যে সিটের ফ্রেম, এবং গাড়ির ডেকোরেশনে কাজ করি। গাড়ির সিট বানাই, গাড়ির পর্দা বানাই, গাড়ির টুপি বানাই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে এবার ঈদে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে গ্রামে ফেরা মানুষের প্রায় ৭৫% ফিরবেন সড়ক পথে। আর তাই বেড়ে যায় গণপরিবহনের চাহিদা। তবে নতুন গাড়ি তৈরি বা পুরনো গাড়ি মেরামত হলেও ঈদে চাহিদার তুলনায় গণপরিবহন সংকট যেন নতুন নয়। আর এই সংকটকে পুঁজি করে বেশ কিছু সুযোগ সন্ধানী ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে যাত্রী পরিবহন করে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গেল বছর ঈদে প্রায় ৩৫৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় ৩৬৭ জন। আহত হয়েছে অন্তত ১৫০০ মানুষ, যা ২০২৩ সালের তুলনায় ৩৯.২০% বেশি। ঈদের ছুটিতে লাখ লাখ মানুষের আনন্দযাত্রায় যুক্ত হতে যাচ্ছে এসব নতুন বাস। আর এসব তৈরিতে দিনরাত এক করে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে অভিযোগ আছে, এসব নতুন বাসের পাশাপাশি প্রতি বছর ঈদযাত্রায় মহাসড়কে যুক্ত হয় ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাসও। এর ফলে ঘটে দুর্ঘটনা। এমন বাস্তবতায় পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন কঠোর আইন প্রয়োগ করা। বিশেষজ্ঞদের পরামর্শ, মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। কর্তৃপক্ষ কেন আছে? কর্তৃপক্ষের দায়িত্ব আছে গাড়িগুলিকে শুধু রংচং করে ফিট করে ফেলবে, কিন্তু কাঠামোগত আনফিট আছে, এটা তো তাদেরই কি দেখা দরকার। সুতরাং আমার মনে হয় ভিজিলেন্সটা শুধু ঈদের কিছুদিনের সময়ের মধ্যে দেখা উচিত না, এটা বিস্তৃত করা উচিত। স্বস্তিদায়ক যাত্রায় মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগে কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস এই খাতের মানুষদের। সিটি এবং সুপারবান সার্ভিসে যে সমস্ত গাড়ি চলাচল করে, এই সমস্ত গাড়ির প্রতিটা কোম্পানিকে নিয়ে মিটিং করেছি এবং তাদেরকে সতর্ক করেছি। এই ড্রাইভারগুলি ম্যাক্সিমাম লাইসেন্স হলো লাইট লাইসেন্স, হেভি লাইসেন্সধারী না। অতএব আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব
কোনো অবস্থাতেই যেন সিটি সুপারভানের গাড়ি লং রুটে যাত্রী বহন করতে না পারে। ঈদে বাড়ি ফিরতে প্রতি বছরই যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া, সাথে দৌরাত্ম্য বাড়ে টিকিট কালোবাজারি ও ফিটনেসবিহীন গণপরিবহনের। তবে এবছর এসব বন্ধের উদ্যোগের কথা বলছেন পরিবহন নেতারা। বাড়তি ভাড়া, তারপরে ছিনতাই, মলম পাটি এগুলো বন্ধ করার জন্য এইগুলোর সাথে ব্যক্তি বিশেষ জড়িত থাকে। একজন ব্যক্তির বা একটা অংশের অন্যায়কে আমরা গোটা কমিউনিটির বদনাম হতে দেব না। এ কারণে আমরা বলছি এটা 24 ঘন্টা মনিটরিং থাকবে। ঈদযাত্রায় মহাসড়কে লোকাল বাস নিয়ন্ত্রণের পাশাপাশি সব ধরনের শৃঙ্খলা রক্ষায় ভূমিকা নিতে হবে হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তবেই আনন্দযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। টাঙ্গাইলের সাসেক 2 প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদে যানজটের চরম ভোগান্তির শঙ্কায় মহাসড়ক ব্যবহারকারীরা। তবে প্রকল্প ব্যবস্থাপকের দাবি, ঈদে 4 লেনের সুবিধা পাবে ঘরমুখ মানুষ। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 65 কিলোমিটার মহাসড়কে পালাক্রমে 750 পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানায় জেলা পুলিশ। কাউসার আহমেদের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলছে সাসেক 2 প্রকল্পের আওতায় ফেজ 5 অংশের কাজ। এক দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও গেল 4 বছরে কাজ হয়েছে মাত্র 40 ভাগ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এই ধীরগতি বলে অভিযোগ মহাসড়ক ব্যবহারকারীদের। উত্তরাঞ্চল সহ অন্তত 23 জেলার লাখো মানুষ মহাসড়কটি ব্যবহার করে। আসন্ন ঈদে যানবাহনের বাড়তি চাপে যানজটের ভোগান্তির শঙ্কায় আছেন তারা। ঈদের সময় গাড়ির চাপ থাকবে বেশি, পেছনের চাপ থাকবে বেশি। কাজ কমপ্লিট হয়ে গেলেই স্বাভাবিক যানজট আর থাকবে না। ঈদের আগে কাজগুলো করলে আমরা দ্রুত পরিবারের কাছে আমরা যাইতে পারবো। এছাড়া ফিটনেসবিহীন ও বেপরোয়া গতির যানবাহন, অদক্ষ চালক, ওভারটেকিং সহ নানা কারণে দুর্ঘটনার শঙ্কার পাশাপাশি রয়েছে ডাকাতি আতঙ্ক। ফিটনেসবিহীন যানবাহন থাকলে তো যে কোনো সময় যে কোনো জায়গায় ওটা নষ্ট হয়ে যায়। যেখানে ওভারটেকের জায়গা নাই সেখানে ওভারটেক করে বেপরোয়া চালায় ওই চাপচুপ দেওয়া, হয়তো একটা গাড়ির লগে একটু গাড়ি লাগলে তখন একটা গ্যাঞ্জাম লাগে, এতে যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা 12 বছর আগে 12টা বাজে টাকা দিয়েছে আমার কত টিপি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 4 লেনের সুবিধা দেওয়ার আশ্বাস দেন প্রকল্প ব্যবস্থাপক। আর যমুনা সেতুতে টোল বুথ বাড়ানোর পাশাপাশি নানা ব্যবস্থার কথা জানান সংশ্লিষ্টরা। এক্সিস্টিং 2 লেন এন্ড নিউ 2 লেন ঈদ উল ফিতর উপলক্ষে 4 লেন চালু থাকবে ইনশাল্লাহ, এবং কোনো ধরনের জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে আমরা আশা করতেছি। সাধারণত আমরা 6টা বুথে গাড়ি চালাই। ঈদের সময় আমাদের আরও 3টা অ্যাডিশনাল, অর্থাৎ 9টা 18 বুথে কাজই চলবে। আমাদের যারা উদ্ধার বাহিনী আছে আমাদের নিজস্ব, আমাদের 2টা র্যাকার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এদিকে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নানা ব্যবস্থার কথা জানান জেলা পুলিশ সুপার। এই রুগ্ন যানবাহনের ব্যাপারে আমাদের কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা, এইগুলো ব্যবহার করা থেকে একেবারেই বিরত থাকতে হবে। 24 ঘন্টা এখানে প্রায় 750 লোক এখানে এই মহাসড়কের উপর কিন্তু ডিউটি করবে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে প্রতিদিন 18 থেকে 20,000 যানবাহন পারাপার হলেও ঈদে সে সংখ্যা বেড়ে হয় অন্তত 50,000। এখন টাঙ্গাইল। বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার 2য় দফায় 239 জনের জামিনের বিষয়ে আদেশ হবে আজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কখন নাগাদ আসামিদের জামিনের বিষয়ে আদেশ হবে, আর আদালত প্রাঙ্গণে স্বজনরা এসেছেন কিনা? রওশন, বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় 2য় দফায় আজকে 239 জন আসামির জামিনের বিষয়ে আদেশ হওয়ার কথা রয়েছে। গত 10 ফেব্রুয়ারি এই যে 239 জনের জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে, পরে 1 মাসের জন্য জামিনের আদেশটি সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেটি 13ই মার্চ সেটি অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশের অস্থায়ী আদালতে। যদিও সেদিনও
এই জামিনের আদেশটি অনুষ্ঠিত হয়নি, সেদিন পিছিয়ে আজকে নির্ধারণ করা হয়েছিল, অর্থাৎ আজকে রবিবার নির্ধারণ করা হয়েছিল। যদিও এখন পর্যন্ত আদালত বসেনি, তবে কখন নাগাদ সে আদেশটি হবে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায়নি। তবে অল্প অল্প করে এখানে স্বজন যারা রয়েছে, এই পিলখানার বা বিডিআরের যারা সদস্য রয়েছে, ভুক্তভোগী সদস্যরা, তাদের পরিবারগুলো আসা শুরু করেছে। তবে ধারণা করা হচ্ছে কিছুক্ষণ পরেই সেই আদালত বসলে সেই জামিনের আদেশটি হয়ে যেতে পারে। এই মামলায় এখন পর্যন্ত 1300 সাক্ষীর মধ্যে প্রায় 285 জন এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন। গত যে শুনানি হয়েছে সেখানে আরেকজন সাক্ষ্য দিয়েছেন, অর্থাৎ 287 জন এখন পর্যন্ত সাক্ষ্য দিতে পেরেছেন এই মামলায়। তবে এখানে বারবার ভুক্তভোগী পরিবারগুলো বলে আসছে, যখন এই 2009 সালে এই ঘটনা ঘটেছে, এই যে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে, এরপর থেকে আসলে তারা দাবি করছেন এই ঘটনায় বিডিআর সদস্যদের যাদেরকে আসামি করা হয়েছে তাদের সম্পৃক্ততা নেই, যার কারণে তারা বারবার জামিন চেয়েছেন আদালতের কাছে। অনেক এই আওয়ামী সরকারের আমলে তারা কোনোভাবেই আসলে জামিন পায়নি। যখন 5 আগস্টের পর সরকার পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে, তখন আবার নতুন করে এই মামলাগুলো উজ্জীবিত হয়েছে। এই মামলার জামিনের জন্য বারবার তারা আসলে আদালতের কাছে এসেছেন এবং সবশেষ যারা এই হত্যা মামলায়, অর্থাৎ পিলখানা হত্যা মামলায় এখন পর্যন্ত 100 যারা খালাস পেয়েছিলেন হাইকোর্ট এবং বিচারিক আদালত থেকে, এবং তারা বিস্ফোরক মামলায় তারা জড়িত ছিলেন বা তাদের নাম রয়েছে, তাদের মধ্য থেকে 178 জন এখন পর্যন্ত জামিন পেয়ে তারা মুক্তি পেয়েছেন। এবং নতুন করে আজকে ফের 239 জনের জামিনের বিষয়ে আদেশ হওয়ার কথা রয়েছে। তবে আদালত বসলে আজকে সেটি হওয়ার কথা যেহেতু রয়েছে, আশা করা যাচ্ছে, বলা যাচ্ছে এখানে যে আজকে জামিনের আদেশটি হয়ে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর আদালত থেকে। কিছুই বোঝার বয়স হয়নি এখনো। ছোট্ট শরীরে যেখানে খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা, ঠিক সে সময় মানুষরূপী কিছু পশুর থাবায় হাসপাতালের বিছানায় প্রতি বছর শত শত শিশুর আর্তনাদ। বিচার কে কবে পেয়েছে সে হিসাবে রাষ্ট্রের হেয়ালি ভাব উস্কে দেয় নরপশুদের। তবুও বিচারের প্রত্যাশা সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন মেহেরিন অ্যানি। আম্মু যদি তোমাকে ধরি এভাবে, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। আর যদি তোমাকে এইভাবে বাইরের কেউ ধরে এভাবে, তখন কি হবে? বাইরের ব্যাড টাচ। পুতুল নিয়ে খেলার মাঝে চলছে স্পর্শের ধরন বোঝানোর শিক্ষা। প্রাইভেট পার্ট এখানে ধরে যদি কেউ, কিন্তু প্রাইভেট পার্ট ব্যাড টাচ। ব্যাড টাচ বলে ধাক্কা দিয়ে দিতে হবে, একদম চিৎকার দিয়ে দিতে হবে, তাই না? 3 বছরের নিহারকে যেন কোনো খারাপ স্পর্শ ছুঁতে না পারে, একটা সুরক্ষিত নিরাপদ সুন্দর শৈশব যেন কাটাতে পারে, তাই মেয়ের বন্ধু হয়ে মা সুরভি মেয়েকে স্পর্শের ধরনের পাশাপাশি শেখাচ্ছেন কারাতে। কিন্তু কেন? ব্যাড টাচ করে ফেলেছে তাকে, তখন তাকে অনেক ক্ষেত্রে ভয় দেখানো হয় যে তুমি যদি বাবাকে বা মাকে বলে দাও তাহলে তোমাকে মারবে বা কিছু। ওই জায়গাটা আমি রাখিনি। আমার বাচ্চা আমাকে এসে যে কোনো কথা বলতে পারে যেন অকপটে। আমার মনে যেরকম প্লেটে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। সম্প্রতি মাগুরায় ঘটে যাওয়া শিশু ধর্ষণের ঘটনায় আবারও সামনে এসেছে কতটা অনিরাপদ আমাদের শৈশব। কেবল অপরিচিত নয়, পরিবারের সদস্য বা কাছের পরিচিত মাধ্যমেই শিশুরা বেশি যৌন নির্যাতনের শিকার হচ্ছে। শুধু মেয়ে শিশুই নয়, ছেলে শিশুরাও ছাড় পাচ্ছে না যৌন হয়রানির হাত থেকে। এতে করে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মাঝে। যেখানে একটা ছেলে বাচ্চা সেফ না, সেখানে একটা মেয়ে বাচ্চার কি অবস্থা হতে পারে? বাবা মা তার কাছেও তো বাচ্চা সেফ থাকছে না। এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত যে ওই একজনকে দেখে সবাই ভয় পাবে। দর্শকের বিচার হইতে হবে উইদিন 1 মাসের মধ্যে, তাহলে, এবং সেটা হবে জনসম্মুখে। বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2024 সালে 234টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ চেষ্টার ঘটনা 66টি। এর বাইরে ছেলে শিশু বলাৎকারের ঘটনা ছিল 36টি, বলাৎকারের চেষ্টা 3টি। লিপিবদ্ধ তালিকায় আটকে ওঠার মতো, কিন্তু তালিকার বাইরে থেকে যায় আরও অসংখ্য শিশু নিপীড়নের ঘটনা। কেবল নির্যাতনে থেমে থাকে না এসব ঘটনা, মনের গভীরে রেখে যায় বড় ক্ষত। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, পরিচিত হলে একদিকে বাচ্চাদের সংস্পর্শে আসা যেমন সহজ, জোর খাটানোও তেমন সহজ। তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে সামাজিক ট্যাবু না রেখে বাচ্চাকে মানসিক ট্রমা থেকে বের করতে দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা দরকার। আমাদের দেশের একটা সমস্যা কি, মানসিক রোগ, মানসিক চিকিৎসা বিষয়টাকে আমরা অনেকখানি প্রথমত নেগলেক্ট করি, দ্বিতীয়ত আমরা মনে করি যে চিকিৎসা অন্য চিকিৎসার থেকে এটা আলাদা ভাবি। এটাও ঠিক না।
মেনলি কথা হলো ট্রিটমেন্টের জায়গায় অথেন্টিক জায়গাটা দেখে তারপরে চিকিৎসার মধ্যে যাবে। শিশু তো এখন মেয়ে এবং ছেলে উভয়ই হতে পারে। তো এটার দেশের নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেও কার্যকরের সংখ্যা কম। সামাজিক সচেতনতার অভাব এবং সঠিকভাবে সবাই আইন না জানার কারণে এই ধরনের অপরাধ বাড়ছে বলে মনে করছেন আইনজ্ঞরা। যদি কোনো শিশুকে যৌন হয়রানির উদ্দেশ্যে স্পর্শ করা হয়, যেটাতে ওই শিশুটা অস্বস্তি ফিল করে, এবং এটা অবশ্যই যৌন হয়রানি সংঘাতে পড়বে। আইনের প্রয়োগ তখনই বৃদ্ধি পাবে যখন সাধারণ মানুষ আইনটা জানবে। শিশু থেকে কিশোর, কন্যা শিশু থেকে ছেলে সন্তান, কেউই যৌন নিপীড়ন থেকে নিরাপদ নয়, সেটা হোক নিজ পরিবার, স্কুল কিংবা খেলার মাঠ। এই যে শিশুরা মনের আনন্দে পার্কে খেলছে, তাদের জন্য কদর্যহীন জীবন দিতে পারে আইনের যথাযথ প্রয়োগ এবং সচেতনতা। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। চট্টগ্রামের বহুল আলোচিত শিশু সন্ত্রাসী ছোট সাজ্জাদকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্রবাজি সহ খুনসহ একাধিক মামলার আসামি এই সাজ্জাদ হোসেন। বাকিটা জানাচ্ছেন ওমর ফারুক। মোহাম্মদ সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ, যার নামে চট্টগ্রাম থানায় রয়েছে হত্যা, জমি দখল, অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলা। 2024 সালের 4 ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের উপর গুলি চালান তিনি। এবছরের জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রাম বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেটানোর হুমকিও দেন সাজ্জাদ। তোরা আর তুন বাজিত থাকতেনি যেটা তাহস না কেন আয় তো নারিয়ে না প্রয়োজন মরে যাইবি তোরা না মারিয়ে না। এমন ঘটনার পরপরই সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অবশেষে শনিবার রাত 9:30টায় রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। যা সাধারণ জনগণের সহযোগিতায় তাকে বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে ডিএমপির তেজগাঁও থানার পুলিশকে আমরা আহ্বান করি এবং একই সাথে আমরা আমাদের যে রিকুইজিশন প্রেরণ করি। সিএমপির তেজগাঁও থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে আমাদেরকে পুলিশ আসামিসহ আমরা তাদেরকে তেজগাঁও থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে সিএমপির এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট 16টি মামলা রয়েছে। সাজ্জাদের অন্যান্য সহযোগীদের ধরতেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যে থানায় তার মামলা আছে ওই থানায় নিয়ে যাব। বাইজিদ থানা, চাঁদগাঁও থানা, হাটাজারি থানা, অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় তার বিরুদ্ধে মামলা আছে, আমরা ওখানে নিয়ে যাব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায়। এরপর রাতেই তাকে চট্টগ্রাম নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওমর ফারুক, এখন, ঢাকা। সপ্তাহের ব্যবধানে পাইকারি এবং খুচরা পর্যায়ে কমেছে ডিমের দাম। প্রতি পিস ডিমে 1.5 থেকে 2 টাকা লোকসানের দাবি খামারিদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের কালীহাতিতে আছেন কাউসার আহমেদ এবং গাজীপুরের পুবাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। শুরুতেই যেতে চাই কাউসার, আপনার কাছে হঠাৎ করে ডিমের দাম কমে যাওয়ার বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? এখানে যে খামারটি রয়েছে এই খামার মালিককে বলছেন যে তার একটি ডিম উৎপাদন করতে খরচ হচ্ছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। তিনি বলছেন যে এখন যে ডিমের বাজারে সর্বোচ্চ 7.5 টাকায় বিক্রি করতে পারছেন, এতে তার 3.5 টাকার মতো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি একটা অভিযোগ করেছেন যে বিগত 6 মাস আগে যখন সরকারের পক্ষ থেকে ডিমের দাম বেঁধে দেওয়া হয়েছিল, তখন তিনি এখানে যে সরকার নির্ধারিত দামের চেয়ে একটু দাম বেশি বিক্রি করতেছিল। তিনি বলতেছিলেন যে ডিমের উৎপাদন খরচটা অনেক বাড়তি, আর সেই বাড়ার পরও কিন্তু তিনি নির্ধারিত দামে বিক্রি করতেছিলেন। তারপরও তার 1 মাসের ব্যবধানে প্রায় 1 লাখ টাকার অধিক জরিমানা করেছিলেন। তিনি এখন বলছেন যে ওই সময় যেহেতু জরিমানা করেছিলেন সরকারের পক্ষ থেকে, এখন যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি, সেই ক্ষতিটা কি তাকে পুষিয়ে দেওয়া হবে কিনা তিনি এই বিষয়ে তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন। আর এদিকে এই ডিমের দাম ক্ষতি যাওয়ার কারণেই কিন্তু এই
টাঙ্গাইল অঞ্চলে আগে প্রতিদিন প্রায় 3 কোটি পিস ডিম উৎপাদন হলেও এখন প্রতিদিন ডিম উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 40 লাখের মতো। আর এর কারণ হিসেবে যারা ব্যবসায়ী বা পোল্ট্রি খামারি রয়েছেন তারা বলছেন যে ডিমে ক্ষতিগ্রস্ত হয়ে অনেকে নিঃস্ব হয়েছেন। আর এখন যারা মাঠে টিকে আছেন বেশিরভাগই অনেকের পৈতৃক সম্পত্তি বিক্রি করে কিন্তু এই পোল্ট্রি ব্যবসায় তারা টিকে রয়েছেন। আর এছাড়াও যারা এই খামারিরা বলছেন যে আর এদের মধ্যে অনেক খামারি কিন্তু তারা লোকসানে পড়ে দেউলিয়া হয়েছেন। বিশেষ করে বেশিরভাগ খামারি জমি জমা না থাকায় তারা ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে কিন্তু এই খাদ্য কিনে থাকেন। আর খাদ্য কেনার কারণেই কিন্তু তারা সেই ঋণ পরিশোধ করতে পারে না, পরবর্তীতে তার ব্যাংকের মাধ্যমে দেউলিয়া হয়ে অনেকে দেউলিয়া হয়েছেন। আর এদিকে ব্যবসায়ী খামারিরা বলছেন যে ডিমের যে বর্তমান মূল্য এভাবে চলতে থাকলে টাঙ্গাইলে যে পরিমাণ খামারি এখনো টিকে আছে তাও এক সময় থাকবেন না বলে জানিয়েছেন। আর এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন যে রমজান মাসে ডিমের চাহিদা অনেকটাই কম থাকে। এর কারণ হিসেবে তিনি বলছেন যে শিল্প কারখানা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর যেখানে সকাল বা বিকেলে নাস্তার সাথে ডিম দেওয়া হয় সে সমস্ত জায়গায় কিন্তু ডিম দেওয়া হচ্ছে না, যে কারণে চাহিদা কমার কারণে ডিমের দাম কমে গিয়েছে। ঈদের পর এই দামটা অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তো এই ছিল টাঙ্গাইল থেকে ডিমের দরদাম নিয়ে সবশেষ তথ্য। ইফতেখার, আমরা শুনছিলাম কাউসারের কাছ থেকে যে ডিমের দাম কমে যাওয়ায় উৎপাদন খরচও উঠছে না, যে কারণে ক্ষতির দাবি করছেন খামারিরা। গাজীপুরে কি অবস্থা? রোশন, আসলে বেশ কয়েকদিন ধরেই গাজীপুরের যে প্রান্তিক খামারিরা রয়েছেন তারা বলছেন যে তারা লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন। অর্থাৎ ডিমের যে চাহিদা কমে গেছে, যে কারণে তারা ঠিকমতো দাম পাচ্ছেন না, এবং এই যে দামের যে কমে আসার যে প্রবণতা সেটি কিন্তু আজকে প্রায় 1.5 মাস ধরেই কিন্তু তারা লক্ষণ করছেন। এবং আজকে যদি আমি এই গাজীপুরের পুবাইলের এই যে ডিমের খামারটি রয়েছে এই খামারটিতে এসে আমি দেখতে পেয়েছি এখানে 60 টাকা 50 পয়সা থেকে 8 টাকার মধ্যে প্রতি পিস ডিম বিক্রি করা হচ্ছে। এবং এই দামটি কিন্তু বিভিন্ন সময় কিন্তু ওঠানামা করছে, অর্থাৎ প্রতিদিনই 10 টাকা করে ডিমের দাম কিন্তু কমে আসছে। এবং আমরা এখানকার খামারিদের সাথে কথা বলেছিলাম, খামারিরা বলছেন যে বিগত অর্থাৎ 5 থেকে 6 মাস আগে যখন ডিমের দাম বেশি ছিল তখন কিন্তু সরকারের পক্ষ থেকে ডিমের দাম বেঁধে দেওয়া হয়েছিল। সর্বোচ্চ পাইকারি পর্যায়ে খামার পর্যায়ে 10 টাকা 10 পয়সা এবং পাইকারি পর্যায়ে 11 টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ 12 টাকা দাম একটি নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে সেই দামটি এখন অনেক কম, অর্থাৎ খুচরা পাইকারিতে যারা কিনে নিচ্ছেন খামার থেকে তারা কিন্তু আজকে বাজার থেকে 60 টাকা 50 পয়সা, কোথাও 60 টাকা 70 পয়সা 80 পয়সা করেও কিন্তু তারা কিনে নিচ্ছেন। এবং এই দামটি কমে আসার পেছনে তারা বলছেন যে রমজান মাসে তুলনামূলক অন্যান্য সময়ের তুলনায় ডিমের চাহিদা কমে যায়, কারণ বিভিন্ন নাস্তায় যে ডিমটি প্রয়োজন হয় সেটি কিন্তু এই রমজান মাসে প্রয়োজন পড়ে না, কিংবা রমজান মাসে ডিম মানুষ খান কম, যে কারণে কিন্তু একটি ডিমের যে পরিমাণ ডিম উৎপাদন হয় সেই পরিমাণ ডিম কিন্তু বিক্রি হয় না, অনেক ডিম উদ্ধৃত থেকে যায়, যে কারণেই কম দামে ডিম বিক্রি করতে হচ্ছে। এবং এই সুযোগটি নিচ্ছে কিন্তু মূলত কতিপয় অসাধু ব্যবসায়ী এবং ঢাকার যে কারওয়ান বাজারের একটি সমিতি রয়েছে এবং গাজীপুরে মাওনার একটি সমিতি রয়েছে ডিম ব্যবসায়ীদের, এই সমিতি থেকে ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয় প্রতিদিন, এবং সেই দাম অনুযায়ী আজকের বাজার রয়েছে 60 টাকা 50 পয়সা। এবং খামারিরা অভিযোগ করছেন এই যে ডিমের দামটি কমে এসেছে এর সুযোগটি নিচ্ছেন কতিপয় অসাধু ব্যবসায়ী, কারণ তারা এই কম দামে ডিমটি এখন সংগ্রহ করে নিচ্ছেন এবং সেই ডিমটি তারা বিভিন্ন হিমাগারে তারা মজুত করছেন, এবং পরবর্তীতে যখন এই রমজান মাস চলে যাবে এবং সামনে যখন রমজানের পরে যখন ডিমের চাহিদা বাড়বে ঠিক সেই সময় তারা কিন্তু ডিমের দামটি কিন্তু বাড়িয়ে দিবেন, এবং তাদের যে মজুতকৃত যে এখন যে ডিমগুলো মজুত করছেন সেই ডিমগুলো পরবর্তীতে তারা বাড়তি দামে বিক্রি করবেন, এমনটাই কিন্তু খামারিরা বলছেন। এবং পাশাপাশি খামারিরা এও বলছেন যে খামারে এখন প্রতিটি পিস ডিমের উৎপাদন তাদের পড়ছে প্রায় 10 টাকার মতো, এবং এই যে প্রতিদিন তাদের এই অন্তত গাজীপুরের এই খামারটিতে 4000 ডিম প্রোডাকশন হয় প্রতিদিন, এবং এই 4000 ডিমে প্রত্যেক পিস ডিমে যদি তাদের 2 টাকা করে যদি লোকসান হয় প্রতিদিনই 8000 টাকা 8000 টাকা কিন্তু লোকসান হচ্ছে, এবং প্রতিদিন কিন্তু এই লোকসানের মাত্রা কিন্তু ক্রমে কিন্তু
বাড়ছে এবং তারা বলছেন যে পাশাপাশি যে ভাইরাসে আক্রান্ত হয়ে কিন্তু অনেক খামারে মুরগি মারা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে ডিমের দাম কমে আসা, পাশাপাশি যে ভাইরাসে আক্রমণের কারণে যে ডিমে মুরগির যে মৃত্যু হার বেড়ে যাওয়া, পাশাপাশি ওষুধের খরচও বাড়তি হওয়া, সবকিছু মিলিয়ে খামারিরা কিন্তু বেশ লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ডিমের খামার থেকে সবশেষ তথ্য। রোশন। বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা হতে পারে আজ। মামলাটি বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় রাখা হয়েছে। এর আগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত 24 ফেব্রুয়ারি বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। গত 10 ফেব্রুয়ারি এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবনের আদেশ দেন বিচারিক আদালত। চলতি মৌসুমে আলুর ফলন ভালো হওয়ায় চাপ বেড়েছে কোল্ড স্টোরেজে। তবে ধারণ ক্ষমতা কম থাকায় দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে ব্যবসায়ী এবং কৃষকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার 11 সিন্দুর কোল্ড স্টোরেজ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, কোল্ড স্টোরেজে ধারণ ক্ষমতা কম থাকায় কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের, বিস্তারিত জানাবেন। রোশন, আমি প্রথমেই যে ধারণ ক্ষমতাটা সেটার কথা বলি যে এই 11 সিন্দুর যে কোল্ড স্টোরেজটি রয়েছে সেখানে আমি এই মুহূর্তে উপস্থিত আছি। এখানে 1,40,000 বস্তা আসলে আলু মজুত রাখা যায়, তাদের যে ধারণ ক্ষমতা রয়েছে সেখানে ইতোমধ্যেই কিন্তু আমরা তাদের কাছ থেকে যে বিষয়টি জানতে পেরেছি যে 90,000 বস্তা কিন্তু ইতোমধ্যেই তারা সেখানে রাখতে সক্ষম হয়েছে। এছাড়া এই বছর যে আলুর যে ফলন, পুরো জেলা জুড়ে কিন্তু আলুর ব্যাপক ফলন হয়েছে। আমি যদি একটু ফলনের কথা বলি যে এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি নির্ধারণ করেছিল লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু 5,200 হেক্টর জমিতে আলুর আবাদ হবে, সেরকমটাই কিন্তু লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। সেখানে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে কিন্তু 5,210 হেক্টর জমিতে কিন্তু আসলে এবার আলুর চাষ হয়েছে। যে কারণে কিন্তু আলুর ফলনও এবার ভালো হওয়াতে কিন্তু কৃষক এবং ব্যাপারীরা কিন্তু এই কোল্ড স্টোরেজের দিকে বেশি ঝুঁকছে। এছাড়াও জেলার বাইরে থেকে, বিশেষ করে ঠাকুরগাঁও এবং বগুড়া থেকেও কিন্তু ব্যাপারীরা কিন্তু আলু কিনে নিয়ে এসেছে। সেই আলুও কিন্তু আসলে এখানে স্টোর করার জন্য কিন্তু তারা আসলে এখানে লাইন করছে। তো গত 3 দিনের যে অবস্থাটা আমরা লক্ষ্য করছি যে গত 3 দিন যাবৎ কিন্তু এই যে 11 সিন্দুরের যে আশপাশের যে পুরো রাস্তাটা আছে, এই রাস্তা জুড়ে কিন্তু দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি যে ব্যাপারী এবং কৃষক তারা কিন্তু এখানটায় আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। এখানকার কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে তাদের দুর্ভোগের যে চিত্রটা এখানে দেখা যাচ্ছে যে তারা 3 দিন যাবৎ এখানে বোঝাই করা ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছে। সেজন্য কর্তৃপক্ষ বলছে যে আসলে তাদের যে স্টোরেজে নেয়ার আগে যেখানে আসলে রাখা হয় আলুগুলো, সেখানে মাত্র 13,000 বস্তা তারা রাখতে পারছে, যার ফলে কিন্তু আসলে একসাথে সবগুলো বস্তাকে আসলে তারা বলছে যে খালাস করার যে অবস্থাটা সেটা কিন্তু এই স্টোরেজের ক্ষমতার মধ্যে নেই, যার ফলে কিছুটা দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে। এখানকার যে শ্রমিকরা যারা আছে তারাও কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছে এবং বিশেষত যারা বাইরে থেকে এসেছে ট্রাক বোঝাই করে নিয়ে, তারা কিন্তু এখানটাই আসলে 3 দিন যাবৎ অবস্থান করছে। তো তারা যে বিষয়টি বলছে যে যদি স্টোরেজ যে ক্যাপাসিটিটা আছে সেটা যদি আরেকটু বাড়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের এই দুর্ভোগটা কিছুটা কমতে পারে। তো এই ছিল আমার কাছে রোশন সর্বশেষ তথ্য। এবার আন্তর্জাতিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতিদের লক্ষ্য করেই আকাশ থেকে একের পর এক বোমা বর্ষণ করে মার্কিন সেনারা। এতে দেশটির 23 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত প্রাণঘাতী এই অভিযান চলবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে ইরানকে হুঁশিয়ারি করেছেন বিদ্রোহী এই গোষ্ঠীকে সমর্থন না দেওয়ার। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। একের পর এক বোমা ও মিসাইলের শব্দে প্রকম্পিত ইয়েমেন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় রাজধানী সানার আকাশ।
শনিবার রাতে ইয়েমেনের হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। কয়েক ঘন্টার সিরিজ বোমা হামলায় এক প্রকার নারকীয় তাণ্ডব চালায় তারা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটিই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো দেশে এত বড় মার্কিন হামলা। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করে আল জাজিরা। মার্কিন এই হামলার কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে হুথিরা। এক বিবৃতিতে গোষ্ঠীটির রাজনৈতিক উইং জানায়, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে তাদের এই হামলা যুদ্ধাপরাধের সমান। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে 2023 সালের নভেম্বর থেকেই লোহিত সাগরে একের পর এক সফল অভিযান চালায় ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। পশ্চিমাদের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই সহ ডুবিয়ে দেয় আরও 2টি জাহাজ। প্রায় শখানেক সফল অভিযানের পর লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিজেদের কবজায় নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। সে সময় হুথি আতঙ্কে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। গেল সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে লোহিত সাগরে ফের অভিযান শুরুর হুমকি দেয় হুথিরা। এর প্রতিক্রিয়ায় মূলত হুথিদের উপর হামলা করেছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহী গোষ্ঠীটির উপর আগামী কয়েক সপ্তাহ অভিযান চলবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ইয়েমেনের নারকীয় বৃষ্টি বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, বিশ্বজুড়ে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করবে না ওয়াশিংটন। ইয়েমেনের পাশাপাশি ইরানকেও সতর্ক করেন ট্রাম্প। হুথিদের সমর্থন দেয়া বন্ধ না করলে তেহরানকে এর জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে ট্রাম্পের এই হুঁশিয়ারি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি জানান, যুক্তরাষ্ট্র ফের একই ভুল করছে, তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। ইরানের সঙ্গে যখন নিউক্লিয়ার চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তখন তাদের সমর্থনকারী গোষ্ঠীর উপর এত বড় হামলা প্রশ্ন তুলেছে তার আলোচনার সম্ভাব্যতা নিয়ে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। ইউক্রেনের যেসব অঞ্চল আপাতত রাশিয়ার দখলে তা কোনোভাবেই মস্কোর হাতে ছেড়ে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ইউরোপের নেতাদের সাথে ভার্চুয়াল সামিটে অংশ নেওয়ার পর জেলেনস্কি আরও বলেন, অস্ত্রবিরতি কার্যকরের আগে অঞ্চল ভাগাভাগির আলোচনায় বসবে না কিয়েভ। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতি শুরু হলে ইউক্রেনের নিরাপত্তার প্রশ্নে জেলেনস্কির পাশে থাকবে ইউরোপ এবং পশ্চিমা মিত্রশক্তি। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। কিয়েভের রাস্তায় আচমকাই দেখা গেল ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে। দুই রাষ্ট্রনায়কের হাতে তুরুপের তাস, কার ভাগ্য নিয়ে জুয়া খেলছেন সেও বোঝা দেয়। দৃশ্যটি ইউক্রেনের রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাসের। শনিবার এভাবেই দূতাবাসের সামনে প্রতীকী বিক্ষোভ করেন ইউক্রেনের বাসিন্দারা। যুদ্ধবন্ধের আলোচনায় রাশিয়াকে একের পর এক ছাড় দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চটেছেন এই বিক্ষোভকারীরা। Current American president does not represent American values, the values of democracy and freedom and justice. এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপের পর ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকরে নতুন কিছু শর্ত জুড়ে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিপরীতে ইউরোপের নেতাদের নিয়ে ভার্চুয়াল সামিটের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবারের ওই ভার্চুয়াল সামিটে অংশ নেয় পশ্চিমা 26 দেশের প্রতিনিধি। উপস্থিত ছিলেন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি এবং ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকে ইউরোপের নেতারা মন্তব্য করেন, অস্ত্রবিরতি কার্যকর হলে ইউক্রেনের নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সে দায়িত্ব যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। বৈঠকের পর ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বলেন, ইউক্রেনে অস্ত্রবিরতি কার্যকর হলে দেশটির নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে নয়া পশ্চিমা জোট। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ কলিশন অব দ্য উইলিং নামের এই জোটে থাকবে এশিয়ার দেশ জাপানও। পাশাপাশি আরও জানান, ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে বৃহস্পতিবার বৈঠক করবেন ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। ভার্চুয়াল সামিট শেষে একই দিনে কিয়েভে সংবাদ সম্মেলন করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। বলেন, দখলকৃত অঞ্চলের ভাগাভাগি নিয়ে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের কি কথা হয়েছে তা তিনি জানেন না। কিন্তু এই জটিল আলোচনা যুদ্ধবিরতি কার্যকরের আগে চালিয়ে যাওয়া সম্ভব না বলেও মনে করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। পাশাপাশি পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যে বলেন, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের ওপরই নির্ভর করবে ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা।
Воно повинно вирішуватись потім, за столом перемовин. Червоні лінії повинні бути озвучені одразу. We agreed we will keep increasing the pressure on Russia, keep the military aid flowing to Ukraine, and keep tightening restrictions on Russia's economy. ট্রাম্প পুতিন দ্বিতীয় দফা ফোন আলাপের পর আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইউক্রেন ও রাশিয়া। কিন্তু শেষ পর্যন্ত অঞ্চল ভাগাভাগির প্রশ্নে কিয়েভ বা মস্কো কোনো পক্ষই যদি ছাড় না দেয়, তাহলে এই অস্থায়ী অস্ত্রবিরতি ইউক্রেনে শান্তি ফেরানোর প্রশ্নে আদৌ কোনো পাকাপোক্ত সমাধান কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 4 দিনের সফর শেষে আজ ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার সকাল 9টা 55 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সফরের দ্বিতীয় দিনে গেল শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন। সফরের তৃতীয় দিনে গতকাল শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন তিনি। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোল টেবিল বৈঠক করেন। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন অ্যান্তোনিও গুতেরেস। এবার জানাবো খেলার খবর। দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তার আগমনকে ঘিরে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ। নিজ এলাকার কৃতি সন্তানকে বরণ করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে বাফুফেও। কাজল সরকারের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। লাল সবুজের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলতে ইংল্যান্ড থেকে আসছেন ফুটবলার হামজা চৌধুরী। সোমবার 17 মার্চ লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে লেস্টার সিটি এই তারকা ফুটবলারের। সাথে থাকবেন তার মা, স্ত্রী ও সন্তান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে টিকিট ও নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা। হামজা চৌধুরীর আগমন উপলক্ষে তার গ্রামের বাড়িতে চলছে উৎসবের আমেজ। বিকেলে গ্রামবাসীর পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা। উনি দেশে আসবেন, দেশের জন্য অনেক কিছু করবেন এবং আমরা স্নানঘাট এলাকাবাসী গর্বিত। উনি খুব ভালো একজন প্লেয়ার। উনি এখন আমরা দেশে নিয়ে খেলবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। আমরা সারা গ্রামের মানুষ উল্লাস করতেছি, সারা থানার মানুষ গোটা পাও বলে উল্লাস করতেছে। দেশের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হামজা চৌধুরী। তার বাবা মনে করেন বিদেশে থাকা অন্যান্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা যদি দেশে ফেরেন, তবে 2030 বিশ্বকাপে বাংলাদেশ প্রতিনিধিত্ব করার সম্ভাবনা তৈরি হতে পারে। খেলাধুলার যত কি আছে সংগঠন আছে সবগুলো যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, তাইলে একটা দেশের মোটামুটি এটা উন্নয়নের খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাইরে যাবে। হামজা প্রথম এটার দেখে আপনার অন্যরাও হামজার এটা দেখে ওরা উদ্বুদ্ধ মানুষ আনার জন্য। যদি সবাই এসে যায় আমাদের জন্য বিশ্বকাপ বেশি দূরে নয়। একদিন গ্রামের বাড়িতে কাটিয়ে ঢাকায় যাবেন হামজা। এরপর 20 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর। এখন হবিগঞ্জ। জাতীয় দলের জার্সিতে মাহমুদুল্লাহ রিয়াদ এখন অতীত। তবে অবসর ঘোষণার আগে থেকেই মোহামেডানের একাদশের বাইরে রিয়াদ। আনুষ্ঠানিকভাবে এর কারণ জানা না গেলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার জানিয়েছেন রিয়াদের একাদশের বাইরে থাকার কারণ ইনজুরি। তাই মূল মাঠের খেলা রেখে একাডেমি মাঠেই খাম ছুড়িয়েছেন মাহমুদুল্লাহ। বাকিটা জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে ব্যস্ত মাহমুদুল্লাহ, অথচ মূল মাঠে চলছে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জের টিপিএল ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচে রিয়াদের দলশুট হওয়ার কারণটা সহজেই অনুমেয়। মোহামেডানে সেরা একাদশেই যে জায়গা হয়নি সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া রিয়াদের। ডিপিএল এর প্রথম ম্যাচে 14 বলে 10 রান করে আউট। এরপর টানা 4 ম্যাচে সাইড বেঞ্চে রিয়াদ। কারণটা নিয়ে ধোঁয়াশা থাকলেও মোহামেডান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে পুরনো কাফ মাসুলের ব্যথার কারণে একাদশের বাইরে রিয়াদ। প্রথম ম্যাচে ব্যথা নিয়ে খেললেও পরের ম্যাচগুলিতে আর ঝুঁকি নেয়নি এমএসসি ম্যানেজমেন্ট। শতভাগ ফিট হতে সময় লাগবে আরও 1 সপ্তাহ, অর্থাৎ নিশ্চিতভাবেই আরও 2টি ম্যাচ বাইরে থাকতে হবে মাহমুদুল্লাহকে। আর শতভাগ ফিট না থাকলে মিস করতে পারেন শাহিনপুকুরের সাথে ম্যাচও। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।
ঈদযাত্রায় আবারও ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য বাড়ার ঝুঁকি। শেষ হয়নি টাঙ্গাইল মহাসড়কের কাজ, উত্তরবঙ্গ রুটে যানজটের শঙ্কা। বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় কিছুক্ষণ পরই। পিলখানার বিস্ফোরক মামলার আরও 239 জনের জামিনের আদেশ আজ। সচেতনতার অভাবেই তালিকার বাইরে শিশু নির্যাতনের অনেক ঘটনা। অনিরাপদ শৈশবের ট্রমা কাটাতে দ্রুতই কাউন্সেলিংয়ের পরামর্শ। এবং ইয়েমেনের সানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, একের পর এক বোমা বর্ষণে 23 বেসামরিক নাগরিক নিহত, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।